আর কথিত রয়েছে এখানে মায়ের কাছে এসে কিছু চাইলে সেটা পূরণ হয়, সেটা নিয়ে কি বক্তব্য রয়েছে? হ্যাঁ, মা তো সবাইকেই সব কিছুই দেয়, মার কাছে চাইলে তো অবশ্যই পাওয়া যায় সেটা। আচ্ছা, এই বকুল গাছের তলায় রয়েছে সিঁদুর, যেটি এখানে আগত ভক্তরা নিজের মাথায় লাগাচ্ছেন। এটা মায়ের আশীর্বাদ হিসেবে নিচ্ছেন নাকি? হ্যাঁ। পঞ্চমুণ্ডী আসন। সাধক রামপ্রসাদ এই স্থানে বসে সাধনা করতেন। পবিত্র গঙ্গা জল দিলাম আমার মাথায়। কথিত আছে রামপ্রসাদ প্রত্যেক দিন অর্থাৎ নিয়ত এই স্নানে ঘাটে আসতেন এবং স্নান করতেন। থেকে আসা হয়েছে? কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসছি অনেক দূর থেকে, মাঝে মাঝে আসি। আচ্ছা আচ্ছা। এখানে খিচুড়ি প্রসাদ রয়েছে, তার সাথে এক ধরনের তরকারি, একটি ভাজা রয়েছে এবং একটি ছোট বাটিতে পরমান্ন। অত্যন্ত সুস্বাদু, সত্যি বলতে বেশ ভালো লেগেছে। আশা করি তোমরা যখন আসবে তোমাদেরও এই প্রসাদ বেশ ভালো লাগবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু এনি এপিসোড। আজকে ব্লগটা শুরু করছি সোদপুর স্টেশন থেকে। বন্ধুরা, একটা নতুন দিন, বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজকে আমি যাচ্ছি পুণ্যতীর্থ তীর্থভূমি বলতে গেলে শ্রী শ্রী রামপ্রসাদের ভিটে। হ্যাঁ, আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের হালি শহরে রামপ্রসাদের ভিটে ভ্রমণ করিয়ে দেখাবো। আমি তো আজকে যাচ্ছি সোদপুর থেকে। তোমরা যদি এই রামপ্রসাদের ভিটে কলকাতা থেকে যেতে চাও অর্থাৎ শিয়ালদা থেকে যেতে চাও, কীভাবে পৌঁছাবে, তাছাড়া মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ কীরকম, মন্দিরকে জুড়ে রয়েছে অনেক ইতিহাস, সেই সব ইতিহাসও জানাবো। এবং যদি মনে করো ওখানে গিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করবে, তার জন্য কেমন কী বন্দোবস্ত রয়েছে, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে, তাই শেষ অবধি দেখতে থেকো। এখন রয়েছি সোদপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, আর ট্রেনের অপেক্ষায় রয়েছি। রানাঘাট লোকাল ধরে আজকে আমি যাব হালিশহর অবধি, এবং সেখান থেকে কীভাবে পৌঁছাচ্ছি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থেকো। সোদপুর 1 নম্বর স্টেশনে ট্রেন ঢুকে গেছে। এই ট্রেন ধরেই এখন আমি হালিশহর অবধি যাব। আর বলে রাখি, হালিশহর মানে সোদপুর থেকে হালিশহরের ডিস্টেন্স হচ্ছে 38 কিলোমিটার এবং মাঝখানে 13খানা স্টেশন পড়ে। আর যদি ভাড়ার কথা বলি, 10 টাকা করে জনপ্রতি ভাড়া লাগছে। তোমরা যদি শিয়ালদা থেকে আসো সেই ক্ষেত্রেও কিন্তু 10 টাকাই ভাড়া লাগবে। তো উঠে পড়ি এখন ট্রেনে। বন্ধুরা, প্রায় 38 কিলোমিটার পথ অতিক্রম করলাম, এখন পৌঁছালাম হালিশহর স্টেশনে। এবার এই যে হালিশহর স্টেশন থেকে এখন আমাদের বাইরের দিকটা যেতে হবে রামপ্রসাদের ভিটে অবধি পৌঁছানোর জন্য। এই যে বন্ধুরা, 1 নম্বর প্ল্যাটফর্মের এই যে টিকিট কাউন্টারটা রয়েছে, এই টিকিট কাউন্টারের সামনে থেকে আমাদের এখন বাইরের দিকটা যেতে হবে। বেসিক্যালি দিক থেকে বাইরে যাওয়া যায়। এই যে স্টেশন চত্বর থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে সিধে একটা রাস্তা চলে গেছে বাইরের দিকটাতে, এবং এইখানে একটা তোরণ লেখা রয়েছে ধন্যবাদ হালিশহর। আর সামনেই অটো স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে নানান জায়গায় অটো যাচ্ছে। এই রামপ্রসাদের ভিটে ছাড়াও হালিশহরে আরও অনেকগুলো দ্রষ্টব্য স্থান রয়েছে, যেগুলো তোমরা একই দিনে ঘুরে দেখতে পারো। আর সেই জায়গাগুলো নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে। তোমরা যদি চাও ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে সেই ভিডিওগুলো আমি দিয়ে দেবো, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। তাহলে কি হবে, যখন তোমরা হালিশহর ভ্রমণ করতে আসবে একই দিনে সেই জায়গাগুলোও একসাথে তোমরা ভ্রমণ করতে পারবে। আশা করি সেটাও বেশ তোমাদের ভালো লাগবে। তো চলো এখন যাই সামনের দিকটায়। আর কিছুটা হেঁটে গেলেই সামনে রয়েছে অটো স্ট্যান্ড, সেখান থেকেই বেসিক্যালি অটোগুলো ছাড়ে রামপ্রসাদের ভিটে অবধি যাওয়ার জন্য। বন্ধুরা, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে জাস্ট 30 সেকেন্ড মতো হাঁটলাম আর পৌঁছে গেলাম এখন অটো স্ট্যান্ডের সামনে। এই যে
এই সামনে বড় একটা অটো স্ট্যান্ড রয়েছে, এখান থেকে নানান জায়গায় যাওয়ার অটো রয়েছে। আচ্ছা দাদা, এখান থেকে রামপ্রসাদ দিয়ে ভিটে যাচ্ছেন? আচ্ছা, কোন অটোটা যাবে? আচ্ছা, ক টাকা ভাড়া লাগে ঠিক? 10 টাকা ভাড়া। সময় কতক্ষণ লাগতে পারে তো? 10 মিনিট। এই যে সামনেই রয়েছে অটো, এখান থেকে অটো ধরবো, 10 মিনিট মতো সময় লাগবে, আর 10 টাকা ভাড়া জনপ্রতি। আর বসে পড়ি এখন অটোতে। আর তোমরা চাইলে অটো করে যেতে পারো, তাছাড়াও আশেপাশে অনেক টোটোও রয়েছে, টোটোগুলো অনেক সময় রামপ্রসাদে ভিটে অবধি যায়, তো তোমরা টোটো করেও যেতে পারো পারলে। তো এখন বসে পড়ছি অটোতে। বন্ধুরা অটো ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছি মন্দিরের দিকে। আর যাওয়ার পথে এরকম একটা বিশাল বড় তোরণ থাকে, হালি শহরের তোরণ। এই শহরের আগে নাম ছিল কুমারহট্ট। বন্ধুরা নিয়ে পড়লাম এখন রামপ্রসাদের ভিটে, অর্থাৎ কালীবাড়ির সামনে। অটোটা ঠিক একদম সামনেটায় নামায়। আর এই যে হচ্ছে মূল মন্দির সামনেই রয়েছে। আর মূল মন্দিরে ঢোকার আগে দেখতে পাচ্ছি মন্দিরের আশেপাশে চত্বরে প্রচুর পরিমাণ পুজো দেবার যে ডালি, সেই দোকানপাট রয়েছে। এই যে সামনে ওই দিকটাতেও রয়েছে, এই পাশেও কিছু দোকান রয়েছে, এবং এই দিকটাতেও রয়েছে অনেকগুলো দোকান। চলো একটা স্টল তোমাদের দেখিয়ে দিই। এখানে পুজো দিতে গেলে কেমন কি ডালি শুরু হয়ে যায় সেগুলোই দেখাবো, ডালির কেমন কি প্রাইস থাকে। আচ্ছা দাদা, আপনার দোকানের নামটা কি? আমার নাম মা কালী স্টোর। আচ্ছা আচ্ছা। পুজো শুরু হয় সকাল 7:30 থেকে দুপুর 12টা, বিকেলে 3টে থেকে 7:30। আচ্ছা। ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি 3 মাস, আর বাদ বাকি 4টা থেকে 8:30। আচ্ছা, এখানে যে দেখতে পাচ্ছি ডালি সাজানো রয়েছে, ক টাকা থেকে শুরু হয় ডালি? ডালা আপনার 5 পোলের 101 টাকা আছে, আচ্ছা। 151 আছে, 130 আছে, বেশি আছে, যেরকম মন চায়। আচ্ছা আচ্ছা। নানা রকম ডালা আছে, 51 টাকার আছে। আচ্ছা, মিনিমাম ক টাকা থেকে শুরু হয়? 51 টাকাতে শুরু। 51 টাকা থেকে শুরু। তার মধ্যে কি কি থাকে? ফল, ধূপকাঠি, মোমবাতি, আলতাসুর সবই থাকে, মোটামুটি সবই থাকে। আর যেগুলো 100 টাকার উপরে তার মধ্যে 5 ফল দিয়ে শুরু হয়। আচ্ছা, 5 ফলের মধ্যে ফল থাকে, তাই তো? আর এই মায়ের যে চুনরি সেগুলোও থাকে, তাই তো? চুনরি, মালা ফালা সব কিছু দেন, ধূপকাঠি, মোমবাতি। ধন্যবাদ। আমার ফোন নম্বর আছে, আসতে পারে। আচ্ছা, এই যে দাদার দোকানের ফোন নাম্বার। তো তোমাদের দেখিয়ে দিলাম তোমরা পুজো দেওয়ার জন্য ডালি কোথা থেকে সংগ্রহ করতে পারো। এবার চলো তোমাদের মন্দিরটা একবার দর্শন করাই। আর মন্দিরের যে মূল গেট সেটি বন্ধ রয়েছে, বড় গেটটি। পাশে আরেকটি গেট রয়েছে যেখান থেকে ভক্তরা প্রবেশ করতে পারে। এই জায়গাটা, এই যে মন্দিরের ভেতর প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি সামনে রয়েছে মূল মন্দির, আর তার পাশেই এখানে একটা বিশাল বড় বটবৃক্ষ রয়েছে, এটা পঞ্চবুটি একটা বটবৃক্ষ। হ্যাঁ, আর সামনে এখানে রয়েছে একটি ধূপ মোমবাতি জ্বালানোর স্থান। এখানে আগত ভক্তরা মায়ের কাছে শ্রদ্ধা জ্ঞাপন করেন এখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে। তার জন্য খুব সুন্দর স্থান রয়েছে এখানে, একদম মায়ের সোজাসুজি সামনে রয়েছে মা, আর মাকে একদম সোজাসুজি রেখে এখানেই রাখা হয়েছে জায়গাটি, বেশ ভালো। এখানে আগত ভক্তরা এই জায়গাটিতে বেসিক্যালি ধূপ মোমবাতি জ্বালান। আর এইখানটা রয়েছে একটা বলির স্থান, বর্তমানে এখানে বলি হয় কিনা ঠিক আমার জানা নেই। এটি বলির স্থান রয়েছে, হাড়িকাঠ, সেই হাড়িকাঠেরই জায়গাটা এখানে এইভাবে রাখা রয়েছে, বেশ সুন্দর। আর পুরো মন্দিরটিকে ঘিরে রয়েছে নানান ধরনের গাছগাছালি এবং বটবৃক্ষ দেখতে পাচ্ছি এখানে, খুবই সুন্দর। আর যদি মন্দির চত্বরের কথা বলি, মন্দির চত্বরটি বেশ বড়। এখানে আগত ভক্তরা অনায়াসে আশেপাশে পরিবেশটি ঘুরে দেখতে পারে। আর বসার জন্য, ভক্তদের বসার জন্য ওই পাশে জায়গাও রয়েছে দেখতে পাচ্ছি। এবং মন্দির সংলগ্ন একটি পুকুর এখানে দেখতে পাচ্ছি, এই যে ছোট্ট একটি পুকুর বা জলাশয় বলতে পারো, যেখানে অসংখ্য মাছ রয়েছে, মাছ, কচ্ছপ, নানান ধরনের ক্রিয়েচার সেখানে রয়েছে। এই যে এই জায়গাটায় জলটি একটু ঘোলা এখন, তাই বোঝা যাচ্ছে না। এবং এখানে দেখতে পাচ্ছি প্রচুর মুড়ি রয়েছে, দেখো পুকুরের মধ্যে। তার কারণ এখানে আগত ভক্তরা এই পুকুরে এসে মাছ কিংবা এই যে জলাশয়ে থাকা যে কচ্ছপ তাদের কিন্তু খাবার দেন, বিস্কুট হোক কিংবা মুড়ি দিলে কিন্তু এই
কচ্ছপ বা মাছ এরা কিন্তু বেশ ভালো খায়, তার জন্যই এখানে মুড়ি দেখতে পাচ্ছি। এই যে প্রচুর পরিমাণ এখানে মুড়ি রয়েছে এবং এই যে জলাশয়টি তার একটা ঘাটও রয়েছে। এই জায়গাটা কত সুন্দর করে দেখো বাঁধানো ঘাট রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর আশেপাশে প্রচুর পায়রাও দেখতে পাচ্ছি, যেহেতু শান্তির একটি জায়গা, শান্ত নিরিবিলি পরিবেশ, এখানে পায়রা এসে বাসা বেঁধেছে। আর এখানে প্রচুর মাছ রয়েছে, জলটা একটু ঘোলা তাই দেখাতে পাচ্ছি না। ওই পাশে একটা কচ্ছপ রয়েছে, এই জলের মধ্যে ভাসছে, এবং এই পাশেও অনেক মাছ রয়েছে। আমি যদি এখানে কিছুক্ষণ দাঁড়াই তাহলে প্রচুর পরিমাণ মাছ এখন আমার সামনে চলে আসবে খাবারের আশায়। ওই দেখো এখানে একটা কচ্ছপ রয়েছে, আর এখানে প্রচুর সংখ্যক মাছ রয়েছে। বেশ সুন্দর এখানকার পরিবেশ, মুগ্ধ করার মতো। অর্থাৎ এই মন্দিরে ঢোকার সাথে সাথেই মনটা একদম শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। আর এসে বেশ ভালো লাগছে, এত সুন্দর একটা পুণ্যতীর্থ, হ্যাঁ, এত বড় একটা জায়গা যেখানে রামপ্রসাদের মতো মানুষ জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার বাড়িই ছিল এখানে, সেটা ভেবেই বেশ ভালো লাগছে। আর মনের মধ্যে একটা আলাদাই শ্রদ্ধা আসছে জায়গাটা নিয়ে, এবং আলাদাই একটা প্রশান্তি দিয়ে যাচ্ছে মনের মধ্যে, বেশ ভালো লাগছে। এবং পুরো এই যে মন্দির চত্বরটা খুব সুন্দরভাবে গাছগাছালি দিয়ে সাজানো। এখানে নানান ধরনের গাছ, যেমন দেখতে পাচ্ছি এখানে একটা সবেদা গাছ রয়েছে, এবং এইদিকে নানান ধরনের কিন্তু ফলের গাছও দেখতে পাচ্ছি। বন্ধুরা, নাট মন্দিরের পাশে যে ছোটো জলাশয় রয়েছে এবং মন্দির চত্বরটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর এই পাশে দেখায়, এই পাশে একটা বকুল গাছ রয়েছে, আর তার নিচে একটি সরস্বতী মূর্তি দেখতে পাচ্ছি। এই যে মা সরস্বতীর মূর্তি, এবং এইখানে দেখতে পাচ্ছি অনেকে মনস্কামনা জানিয়ে চুনরি, অর্থাৎ মায়েকে যে চুনরি অর্পণ করা হয় সেই চুনরি কিন্তু এখানে বেঁধে গেছেন নিজেদের মনস্কামনা জানিয়ে। এই যে ভক্তদের বিশ্বাস এই মন্দিরে এসে এই যে বকুল গাছ দেখতে পাচ্ছ, এই গাছের মধ্যে এসে চুনরি বেঁধে দিলে নিজের মনস্কামনা জানালে সেই মনস্কামনা পূরণ হয়। তো সেরকমই একটা কথা প্রচলিত রয়েছে। আর তার পাশেই রয়েছে একটি পঞ্চবটি বন। এই যে পবিত্র পঞ্চবটিতে নোংরা ফেলিবেন না, এই যে রামপ্রসাদের নিজের হাতে লাগানো এই পঞ্চবটি বন তৈরি করেছিলেন তিনি। আর এইখানেই পঞ্চমুণ্ডী আসন ছিল, এই যে দেখো লেখাই রয়েছে পঞ্চমুণ্ডী আসন। সাধক রামপ্রসাদ এই স্থানে বসে সাধনা করতেন। এই পঞ্চবটি বনেই তিনি সাধনা করতেন, এখানেই ওনার সাধন ক্ষেত্র ছিল বলতে গেলে। আর এইখানেই পঞ্চমুণ্ডী আসন এখনও বর্তমানে রয়েছে। এই জায়গাটি খুব সুন্দরভাবে এইভাবে ঘিরে দেওয়া হয়েছে এবং খুব সুন্দরভাবে জায়গাটিকে সংরক্ষণ করা হয়েছে, দেখে বেশ ভালো লাগলো। এখানে দেখতে পাচ্ছি অনেক ভক্তরা রয়েছেন। জিজ্ঞেস করবো কোথা থেকে এসছেন আপনারা? আচ্ছা, এখানকারই বাসিন্দা। প্রায় কি মায়ের কাছে এখানে আসা হয়? আচ্ছা, মায়ের কাছে আসেন, মায়ের কাছে পুজো দেন নাকি? আর কথিত রয়েছে এখানে মায়ের কাছে এসে কিছু চাইলে সেটা পূরণ হয়, সেটা নিয়ে কি বক্তব্য রয়েছে? হ্যাঁ, মা তো সবাইকে সব কিছুই দেয়, মার কাছে চাইলে তো অবশ্যই পাওয়া যায় সেটা। আচ্ছা, বলবো মানে আপনাদের মনস্কামনা পূরণ হয়, মানে সেই বিশ্বাসটা রয়েছে মায়ের প্রতি, তাই তো? হ্যাঁ, বাহ, ধন্যবাদ। মামারটা আমি নিয়ে যাচ্ছি, পুরোকে পড়াবো। আচ্ছা, এই বকুল গাছের তলায় রয়েছে সিঁদুর, যেটি এখানে আগত ভক্তরা নিজের মাথায় লাগাচ্ছেন। এটা মায়ের আশীর্বাদ হিসেবে নিচ্ছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, কোথা থেকে আসা হয়েছে? আমি এখান থেকে কাঁচরাপাড়া থেকে। আচ্ছা, কাঁচরাপাড়া থেকে এসেছেন। মায়ের কাছে কি প্রায় আসেন নাকি? হ্যাঁ, বছরে আমি তো 3-4 বার আসি। বছরে 3-4 বার আসা হয়। আচ্ছা, এসে পুজো দেন। আচ্ছা আচ্ছা। মন্দিরের চারপাশে তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি, এবার তোমাদের মূল মন্দিরটা একবার দর্শন করাই। মূল মন্দির, এই যে মূল মন্দিরের ভেতরে এখন প্রবেশ করছি। প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে বিশাল বড় এক নাট মন্দির রয়েছে, যে নাট মন্দিরে আগত ভক্তরা এখানে এসে অনায়াসেই বসতে পারেন। আর নাট মন্দিরটা কিন্তু বেশ বড়। এখন নাট মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, আর নাট মন্দিরের এসে দেখতে পাচ্ছি নাট মন্দিরের চারপাশে, অর্থাৎ চারপাশের দেওয়ালে নানান
ফটো ফ্রেম রয়েছে, নানান দেবদেবীর ফটো ফ্রেম এখানে দেখতে পাচ্ছি। এই যে তারাপীঠের মা তারা, রানী রাসমণি, চৈতন্য মহাপ্রভু, এখানে সবার ফটো ফ্রেম এখানে দেখতে পাচ্ছি। এবং আদ্যাপীঠের মাও রয়েছেন। খুব সুন্দর। এখানে নাট মন্দিরটি এতটাই বড়, এখানে শতাধিক ভক্তরা এখানে এসে অনায়াসেই বসতে পারেন এবং মায়ের কাছে কিছুক্ষণের জন্য এখানে এসে মায়ের কাছে নিজেদের মনস্কামনা সেটা জানিয়ে এখানে বসে নাম গান করতেই পারেন। বেশ ভালো একটা বন্দোবস্ত রয়েছে এখানে ভক্তদের বসার জন্য। নাট মন্দিরটা কিন্তু বেশ বড়, আর নাট মন্দিরের ভেতরেই কিন্তু ভোগ প্রসাদে কুপন দেওয়া হয়। অর্থাৎ তোমরা যদি মনে করো এখানে এসে প্রসাদ গ্রহণ করবে, সেই ক্ষেত্রে এইখানেই একটি জায়গা রয়েছে যেখানে কুপন দেওয়া হয়। মানে যদি মনে করো এখানে প্রসাদ পাবে, তার জন্য প্রসাদে কুপন এখানে পাওয়া যায়। আপনি প্রসাদে কুপন দিচ্ছেন তাই তো? কটা থেকে কুপন দেওয়া হয়? 9টা থেকে 10টা। 9টা থেকে 10টা। আচ্ছা, মূল্যটা যদি বলেন তো? 60 টাকা। 60 টাকা, আচ্ছা। এই যে নাট মন্দিরের ভেতরেই একজন মন্দির কর্তৃপক্ষের লোক থাকবেন। তোমরা যদি মনে করো এখানে এসে প্রসাদ গ্রহণ করবে, সেই ক্ষেত্রে এই ভেতরে এসে এনার কাছ থেকে কুপনটা সংগ্রহ করে নিতে পারো। সকালবেলা 9টা থেকে 10টার মধ্যে আসতে হবে। সকালবেলা এই 9টা থেকে 10টা এর মধ্যেই কিন্তু কুপনটা দেওয়া হয়, তারপরে এলে কিন্তু তোমরা কুপনটা পাবে না। আর এই যে নাট মন্দির রয়েছে, নাট মন্দিরের পাশেই রয়েছে আরেকটি ছোট মন্দির। এই মন্দিরটাও তোমাদের একবার দর্শন করিয়ে দিই। এই যে এখানে একটি শিব মন্দির রয়েছে। এখানে বাবা বিরাজ করছেন শিবলিঙ্গ রূপে। এখানে একটি শিবলিঙ্গ রয়েছে। এখানে আগত ভক্তরা এখানে এসে বাবার মাথায় জল ঢালেন এবং পুজো দেন। জয় বাবা ভোলেনাথ। আর এই পাশ থেকেও দেখো কত সুন্দর বোঝা যাচ্ছে পঞ্চবটি বনটি। এই যে যেহেতু সকাল 9টা থেকে পৌনে 12টা অবধি মাকে পুজো দেওয়া হয়, অর্থাৎ তোমরা এখানে পুজো দিতে পারবে। তো পুজো দেওয়ার জন্য এখানে ভক্তদের সমাগম ঘটেছে, দেখতে পাচ্ছ ভক্তরা লাইন দিয়ে রয়েছেন। তো বন্ধুরা, তোমাদের এখানে মূল মন্দির দর্শন করলাম। মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছে মায়ের একটি কস্তি পাথরের মূর্তি, তার পাশে রয়েছে মায়ের একটি শয্যা। আর এখানে সকালবেলা 9টা থেকে শুরু করে দুপুর 12:30 অবধি, আমি 11:30 বলেছিলাম, 12:30 অবধি কিন্তু মায়ের পুজো নেওয়া হয়। তোমরা এখানে এলে কিন্তু পুজো দিতে পারবে। আর যদি খালি পেটে আসো কিংবা সকাল সকাল যদি কিছু না খেয়ে আসো, তাহলে এখানে তোমরা পুষ্পাঞ্জলিও দিতে পারো। এখানে আগত ভক্তরা এসে দেখলাম পুষ্পাঞ্জলি দিচ্ছিল। তো তোমরাও যদি মনে করো এখানে এসে পুজো দেবে, তার সাথে সাথে পুষ্পাঞ্জলিও দেবে, তো অবশ্যই তোমরা সকাল সকাল না খেয়ে এলে, খালি পেটে থাকলে তারা কিন্তু তোমরা পুষ্পাঞ্জলিটাও দিতে পারবে। তো যাই হোক, মূল মন্দির তোমরা দর্শন করে দিয়েছি। এবার এই যে পঞ্চবটি বন, তার ঠিক পাশেই রয়েছে এই একটি জায়গা, যেখানে এই শিব মন্দিরটা তোমাদের দেখিয়েছিলাম, তার ঠিক পাশেই এই জায়গাটি রয়েছে। এখানেও একটি বকুল গাছ রয়েছে, যেখানে আগত ভক্তরা এসে নানান ধরনের মনস্কামনা জানিয়ে চুনরি কিংবা সুতো বেঁধে গেছেন। দেখো, এটাকে মনস্কামনা বৃক্ষ বলতে পারো। আর তার পাশেই রয়েছে এখানে একটি ধ্যান কক্ষ। এই যে ধ্যান কক্ষর মূল গেটটি বন্ধ রয়েছে। মন্দির কর্তৃপক্ষ গেটটি খুলে দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু আমি বললাম দরকার নেই, কারণ বাইরে থেকেই দেখা যাচ্ছে। তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে জানলা থেকে একবার তোমাদের দেখিয়ে দিই। এখানে সাধক রামপ্রসাদের একটি মূর্তি রয়েছে এবং ওনার একটি শয্যা রয়েছে। তাছাড়া ওখানে আরও ছোট ছোট কয়েকটি মূর্তি রয়েছে। বেশ সুন্দর এই ধ্যান কক্ষটি।
এই গেটটি খোলা থাকলে এখানে আগত ভক্তরা ভেতরে ঢুকে যাবেন এবং সবাই আমরা নানান জায়গা থেকে আসি, ধুলোবালি থাকে শরীরে পায়ে, তাই না ঢোকাই ভালো। তাই বাইরে থেকে তোমাদের দর্শন করিয়ে দিলাম কেমন কি রয়েছে। আর এই পাশটা রয়েছে ভোগ কক্ষ কিংবা ভোগ ঘর বলতে পারো, যেখানে ভোগ প্রস্তুত করা হয় মাকে নিবেদন করার জন্য যে ভোগ, কিংবা এখানে আগত ভক্তরা এসে যে ভোগ প্রসাদ গ্রহণ করে থাকে সেই ভোগ প্রসাদের কক্ষ রয়েছে এখানে। এই যে ধ্যান কক্ষ তার ঠিক পাশেই রয়েছে এখানে ভোগ প্রস্তুত করার ঘর বা রন্ধনশালা বলতে পারো। মাকে যে নিবেদন করা হবে ভোগ, সেটা কি তৈরি হয়ে গেছে না চলছে এখনো? আচ্ছা আচ্ছা, মাকে কখন দেওয়া হয় সেটা? ওই এই ভিড় যদি না থাকে তাহলে 1টার মধ্যেই হয়। আচ্ছা, আর যদি ভিড় থাকে একটু দেরি হয়। আচ্ছা, আপনি কি সেবায় যুক্ত রয়েছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, কত বছর ধরে রয়েছেন সেবায়? আমি তা 25 বছর 26 বছর হয়ে গেছে। আচ্ছা, তোমাদের এখানে রন্ধনশালা দেখালাম, এখানে ভোগ প্রস্তুত করা হয়, তার পাশেই রয়েছে এই জায়গাটায় এটা হচ্ছে প্রসাদ কক্ষ। এখানে আগত ভক্তরা বসে প্রসাদ গ্রহণ করতে পারেন, তার জন্য একটা বিশাল বড় এখানে ঘর রয়েছে যেখানে প্রসাদ বিতরণ করা হয়। আর এখানে এই যে দেখতে পাচ্ছ সরা, এই সরার মাধ্যমে কিন্তু প্রসাদ বিতরণ করা হয়। এই যে দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক এখানে সরা রাখা রয়েছে। অন্য মন্দির কিংবা আশ্রমে গেলে আমরা সেখানে প্লেট কিংবা থালাতে প্রসাদ পেয়ে থাকি, কিন্তু এই মন্দিরের দৃশ্যটা একটু অন্যরকম। এইখানে সরার মাধ্যমে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়, সরার মধ্যেই ঠিক দেওয়া হয়। আর প্রসাদ কক্ষটা একবার তোমাদের দেখিয়ে দিই। প্রসাদ কক্ষ বা প্রসাদম হল যেটাকে বলে, বিশাল বড় একটা দরজা রয়েছে। আর দরজা ঠেলে যদি আমরা ঢুকি, এই যে দেখো এইখানে আগত ভক্তরা এই যে মাটিতে বসে একদম ভালোভাবে প্রসাদ গ্রহণ করতে পারে না। এখানে অনেকগুলো লাইট এবং ফ্যানের বন্দোবস্ত রয়েছে। এখন তো শীতকাল, গরমকাল হলেও কিন্তু খুব একটা অসুবিধা হবে না, কারণ এখানে প্রচুর পরিমাণ ফ্যান লাগানো রয়েছে দেখতে পাচ্ছি। আর একদম ঝাঁ চকচকে এখানে টাইলস কিংবা মার্বেলে মেঝে বলতে পারো, ঠিক মার্বেলই বোধহয় মেঝে, যাই হোক একদম খুব সুন্দরভাবে তৈরি করা। এখানে আগত ভক্তদের বসে প্রসাদ গ্রহণ করতে কোনো রকম অসুবিধা হয় না। আচ্ছা, এখানে শয়ন কক্ষ দেখছিলাম, ধ্যান মন্দির যেটাকে বলে। তো এখানে কয়েকজন ভক্তকে দেখতে পেলাম। কোথা থেকে আসছেন আপনারা? আমরা সোনারপুর থেকে সোনারপুর থেকে আসছেন, মানে কি হালি শহরটা পুরোপুরি ঘুরতে আসছেন নাকি? পুরোপুরি ঘুরতে এসেছি। আচ্ছা, প্রথমে কোথায় গেছিলেন? প্রথমে গিয়েছিলাম স্নানের ঘাটে, রামপ্রসাদের আচ্ছা, স্নানের ঘাট, তারপর এখানে আসলাম। আচ্ছা, এরপর কি করে দেখবেন? এরপরে আরও আছে, ওই সেগুলো দেখবো। আচ্ছা, মানে টোটো বুক করে ঘুরছেন নাকি? না, বুক করে না, আমরা এসেছি, আচ্ছা। আমরা আমাদের মতনই এসেছি। আচ্ছা আচ্ছা গাড়ি করে করে এবার ঘুরবো। আচ্ছা, এই প্রথমবার আসে নাকি? প্রথমবার আসা। আচ্ছা আচ্ছা, এসে কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, আপনিও কি একসাথে আসছেন? হ্যাঁ, নাকি? এটা আমার দাদা, আমি ফ্যামিলি নিয়ে এসেছি দাদার সাথে ঘুরতে। আচ্ছা আচ্ছা, আপনারা প্রথমবার? হ্যাঁ, এসে প্রথম। কেমন লাগছে মায়ের কাছে? আমার তো মায়ের স্থানে? খুবই ভালো লাগছে, মানে ঘোরার জন্য খুবই ভালো একটা প্লেস। বা আসুন সবাই যারা আসতে চাইছেন, এসে ঘুরে যান, দেখে যান। মানে রামপ্রসাদের ব্যাপারে কিছু জানার থাকলে এখানে এসে ঘুরে দেখে জেনে যান। হ্যাঁ, ওনার একটা স্মৃতি বিজড়িত স্মৃতি, জায়গা, হ্যাঁ। এলে বেশ ভালো লাগে। ভালো লাগবে। আপনার প্রথমবার তো? হ্যাঁ হ্যাঁ, প্রথমবার। ধন্যবাদ। আর বন্ধুরা, প্রত্যেকটা মন্দিরে গেলে তোমাদের ওয়াশরুম কিংবা থাকার বন্দোবস্ত দেখায়। এখানে তো বর্তমানে কোনো থাকার বন্দোবস্ত নেই, কিন্তু এখানে ওয়াশরুম রয়েছে। যদি মন্দিরে মনে হয় যে ওয়াশরুম দরকার বা ওয়াশরুম যাওয়ার রয়েছে, সেই ক্ষেত্রে এখানে একটা বিল্ডিং রয়েছে যেটা পৌরসভাই কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করে। এই যে আসো, এই বিল্ডিংয়ে রয়েছে টয়লেট। আচ্ছা, এখানে প্রস্রাবের ক্ষেত্রে কি কোনো কি চার্জ লাগে? আচ্ছা, ক পয়সা লাগে? 2 টাকা, ইউরিনাল 2 টাকা। 2 টাকা ইউরিনাল। আর কেউ যদি এতে যায় বডি করলে পরে 4 টাকা। 4 টাকা। আচ্ছা আচ্ছা। আর এখানে কি কোনো ভবন রয়েছে, থাকার কোনো কি বন্দোবস্ত নাইট রয়েছে? সেখানে অবস্থা নেই, আচ্ছা, এটা শুধু ওয়াশরুম তাই তো? সাময়িক। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এই মন্দিরে ঘুরছিলাম, এখানে কয়েকজন ভক্ত দেখতে পেলাম। আচ্ছা, জিজ্ঞেস করবো কোথা থেকে আসছেন আপনারা? আমি আসছি বেহালা থেকে। বেহালা থেকে? আচ্ছা, ফ্যামিলি এসছেন নাকি একসাথে? আপনাদের কি প্রথমবার আসা এই জায়গাটায়? আচ্ছা, আপনারা সম্ভবত বড়মার কাছে গেছিলেন নাকি? হ্যাঁ, বড়মার কাছে। আচ্ছা, বড়মার কাছে গেছিলেন, তারপর এখানে এলেন ঘুরতে, সাইট সিন হিসেবে ঘুরে দেখছেন। আচ্ছা 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 আচ্ছা। এই প্রথমবার আসা নাকি এর আগেও কোনোদিন আসা হয়েছে? প্রথমবার এসেছে। নাম শুনেছি কিন্তু কোনোদিন আসেনি। আচ্ছা, আজকে বলতে গেলে বেসিক্যালি পুরোপুরি হালি শহরটাই ঘুরে দেখা হচ্ছে। মোটামুটি হালি শহরে তো অনেক কিছু দেখলাম, জুট মিল দেখলাম। আচ্ছা। হ্যাঁ, সমস্ত হালি শহরের ওই দিকটা ভেতরটা ছিলাম। হ্যাঁ, ব্রিজ দেখলাম, যেটা নতুন, যেটা বজরংবলী দেখলাম। আচ্ছা, আরও অনেক আশ্রম রয়েছে, সেগুলো সব ঘুরে দেখেছেন?
টোটোওয়ালা যেগুলো নিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা, মানে টোটো রিজার্ভ করে ঘুরছেন। একদম। আচ্ছা, যতটা সম্ভব হচ্ছে ততটা দেখছেন। কেমন লাগছে এখানে এসে? ভালোই লাগছে একটা দিন, মানে পুজো দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরার থেকে একটু সাইডগুলো দেখে নিলাম, ভালো লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওয়েদারটাও সুন্দর। সর্বাধিক প্রাচীন জায়গা কিন্তু এতটা পপুলার সেটা জানতাম না। মানে বিশাল পপুলারিটিটা মানে popularity হ্যাঁ, এটা পপুলার হওয়া উচিত, আরও ভালো পপুলার হওয়া উচিত। জানি না মানে আপনারা হয়তো মানে সেভাবে প্রচার করুন যাতে জিনিসটা আরও পপুলারিটি পায়। ঠিক আছে, আমাদের মানে বেঙ্গলে অনেক মানে সর্বাধিক প্রাচীন জিনিস আছে। হ্যাঁ। আপনি যদি চন্দননগর যান, হুগলি যান, দেখতে সে তো পাবেন রয়েছে। আছে। তারপর আর এই আরেকটু- জায়গাটা সাধক রামপ্রসাদকে নিয়ে অনেক হ্যাঁ, স্মৃতি জড়িয়ে রয়েছে তো, রাইট, রাইট, রাইট। তাই জায়গাটা আরো বেশি একদম সাধক রামপ্রসাদ ফেমাস। হ্যাঁ, খুব সুন্দর এটা। আমার কাছে এসে পুজো দিয়েছেন তো? হ্যাঁ, যাক, ভালো লেগেছে ঘুরে, ভালো লাগছে। ধন্যবাদ। ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সকালে যখন আসছিলাম বেশ ঠান্ডা ছিল, কিন্তু এখন মোটামুটি বেশ রোদুরটা বেরোনোর পর গরম লাগছে, তাই হুডিটা খুলে ফেললাম। আর এখন দেখতে পাচ্ছি এখানে মন্দিরের রং হচ্ছে নাকি দাদা? কদিন ধরে কাজ চলছে এটা? তাও এক মাস ধরে কাজ চলছে, মানে মানে পুরোটাই মন্দির জুড়ে করা হচ্ছে কাজ নাকি? আর 26 তারিখের জন্য নাকি? আচ্ছা আচ্ছা, 26 তারিখ উপলক্ষে যেহেতু অন্নকূট উৎসব থাকে, তার জন্য পুরো মন্দিরটা রং করা হচ্ছে, চুনকাম করা হচ্ছে, নানান ধরনের কাজ যেগুলো অসম্পূর্ণ ছিল কিংবা রিপেয়ারিংয়ের যে কাজগুলো বলে সেই কাজগুলো কিন্তু করা হচ্ছে। আর এই পাশে রয়েছে একটি বাগান, এই বাগানটা তোমাদের একবার দেখাবো। এই দেখো কত সুন্দরভাবে এখানে যত্ন সহকারে বাগানটি তৈরি করা হয়েছে, এবং এখানে নানান ধরনের ফুল গাছ দেখতে পাচ্ছি। এই দেখো নানান ধরনের ফুল এখানে রয়েছে, আর প্রত্যেকটা ফুল কিন্তু বেশ ভালো ফুটেছে এবং দারুণ দেখতে লাগছে। আর ওইখানে একজন দাদাকে দেখতে পাচ্ছি, জল দিচ্ছেন। প্রত্যেক দিন দেওয়া হয় এরকম? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ডেলি জল দিলে গাছ মরে যাবে। ইনি সম্ভবত এখানে দেখভালটা করেন, এই বাগানটা পরিচর্যা করেন। আর বেশ সুন্দর, ভালো হয়েছে বাগানটা। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লাগছে। তো এই মন্দির ছাড়াও পারিপার্শ্বিক যে পরিবেশ বেশ মুগ্ধ করবে তোমাদের। এত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ, সত্যি এলে বেশ মনটা ভালো হয়ে যায়। কলকাতা থেকে একদিনের ছুটিতে কিংবা এক বেলার জন্য যদি এখানে এসে ঘুরে যাও বেশ ভালো লাগবে। আচ্ছা বন্ধুরা, তোমাদের তো মন্দির ভালো মতো দর্শন করিয়েছি, এবার মন্দিরের বাইরের দিকটা দেখাই। মন্দিরের বাইরে এখানে একটা দেওয়াল রয়েছে, যেখানে খুব সুন্দরভাবে এই যে সাধক রামপ্রসাদ ওনার জীবনীটি তুলে ধরা হয়েছে চিত্রের মাধ্যমে। এই যে উনি মায়ের মন্দিরে পূজা করছিলেন ওইটা, তারপর উনি যে গান লিখতেন ওইটা এখানে দেওয়া রয়েছে। আর এই পাশে দেওয়া রয়েছে যে একটা কাহিনী ছিল, সেই কাহিনীটি এখানে তুলে ধরা হয়েছে। রামপ্রসাদ যেখানে যখন বাগান বাড়ি তৈরি করছিলেন, অর্থাৎ বাগান দিচ্ছিলেন, বাগানের তৈরি করার জন্য একটি বেড়া দিচ্ছিলেন, সেই বেড়া দেওয়ার সময় মা কিশোরী রূপে সাধক রামপ্রসাদের কাছে আসেন এবং ওনাকে এই যে বাগান তৈরি করা কিংবা বেড়া দিতে সাহায্য করেছিলেন। তার জন্য এখানে একটা খুব সুন্দরভাবে সেই যে কাহিনীটি চিত্রিত করা রয়েছে। আর এই পাশে রয়েছে আরেকটি দৃশ্য, যেখানে বোঝানো হচ্ছে সাধক রামপ্রসাদ মাকে নিয়ে এই যে মায়ের যে স্নানের ঘাট কিংবা সাধক রামপ্রসাদের যে স্নানের ঘাট, সেখানে স্নান করতে গিয়ে বিলীন হয়ে গেছিলেন, সেই ঘটনাটাও এখানে খুব সুন্দরভাবে চিত্রিত করা রয়েছে। তো মন্দির তোমাদের দেখিয়ে দিয়েছি। মন্দির দেখানোর পর এখান থেকে সিধে ওয়াকিং ডিস্টেন্সে গেলে রয়েছে গঙ্গার ঘাট, যেটা স্নানের ঘাটও বলে, সেই ঘাটটা একবার তোমাদের দর্শন করিয়ে দিয়ে আসি। চলো বন্ধুরা, রামপ্রসাদের ভিডিও থেকে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছিলাম রামপ্রসাদের স্নানের ঘাটে। আর যাওয়ার পথে এই যে রাস্তায় দেখতে পাচ্ছি ডান হাতে রয়েছে দুটি জোড়া শিব মন্দির। এই যে দুটি শিব মন্দির যেহেতু পাশাপাশি রয়েছে, এটিকে জোড়া শিব মন্দির বলা হয় এবং এটি বেশ ঐতিহ্যবাহী। রামপ্রসাদের ভিটে যেমন এখানকার একটি ঐতিহ্যবাহী স্থান, সেরকমই এই জোড়া শিব মন্দিরও এখানকার ঐতিহ্যবাহী স্থান। একবার এই মন্দিরটাও তোমাদের দর্শন করিয়ে দিই। এই যে মন্দিরের ভেতরে এখন প্রবেশ করছি, দেখো তখনকার দিনে তৈরি সেই আর্কিটেকচারে কত সুন্দর। আর ভেতরে রয়েছে একটি শিবলিঙ্গ, আর এই পাশেও রয়েছে একটি শিবলিঙ্গ। মন্দিরগুলো বেশ পুরনো হলেও সেই সময় আর্কিটেকচারটা দেখতে পাচ্ছি। এই মন্দিরের প্রবেশের অর্থাৎ গেটের ঠিক সম্মুখেই রয়েছে এখানে সাধক শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি মূর্তি, এবং এই পাশে রয়েছে রামপ্রসাদের একটি মূর্তি। আর এই পাশে যদি দেখাই, এই পাশে রয়েছেন স্বামী বিবেকানন্দ এবং এই পাশে রয়েছে মা সারদা দেবী। বেশ সুন্দর। তো কিছুটা হেঁটে আসার পরেই পেয়ে গেলাম রামপ্রসাদের স্নানের ঘাট। এই যে
এখানে যে রোড দেখতে পাচ্ছ মেন রোড সংলগ্ন রয়েছে রামপ্রসাদের স্নানের ঘাট। আর এই পাশে রয়েছে একটা অটো স্ট্যান্ড। হালিশহর স্টেশন থেকে যদি তোমরা অটো ধরো, ডাইরেক্ট অটোগুলো এই রামপ্রসাদের স্নানের যে ঘাট এইখানে এসেই দাঁড়ায়। এটা হচ্ছে এখানকার অটো স্ট্যান্ড। যদি মনে করো যে একদম হালিশহর স্টেশন থেকেই তোমরা এই স্থানে আসবে দাঁড়াতে, সেটাও কিন্তু সম্ভব। ডাইরেক্ট তোমরা অটো ধরে চলে আসতে পারো এই জায়গাটিতে। আর এখন আমরা ঘাটটিতে যাব, যেহেতু সামনে রোড রয়েছে, প্রচুর কনজেস্টেড একটা এরিয়া, অনেক গাড়ি ঘোড়া চলছে। সাবধানে তোমরা যখন পার হবে কিন্তু সাবধানে পার হয়েও। এই যে পৌঁছে গেলাম আমরা এখন রামপ্রসাদের স্নানের ঘাটের ঠিক সামনে। এখানে সনটাও দেওয়া রয়েছে 1972 সালে এইটা প্রতিষ্ঠিত করা হয়েছে, কিন্তু ঘাটটি বিশাল পুরনো। এই যে ঘাট সংলগ্ন অনেকগুলো মন্দির রয়েছে দেখতে পাচ্ছ। এই যে এখানে বিশাল বড় একটি বটবৃক্ষ রয়েছে, তার নিচে অনেক দেবদেবীদের ফটো ফ্রেম রয়েছে। তাছাড়া এখানে একটি শিব মন্দির রয়েছে। এখানে আগত ভক্তরা এখানে গঙ্গা স্নান করে এই শিবের মাথায় জল ঢালেন। আর এখানে অনেক দুস্থ মানুষ থাকেন, তোমরা যদি চাও এনাদের দান করতেই পারো। আর এই স্নানের ঘাটটা একবার তোমাদের দেখিয়ে দিই। বেশ খুব সুন্দরভাবে বাঁধানো রয়েছে এই স্নানের ঘাট। আর এই পাশেও একটি ছোট মন্দির রয়েছে, যেখানে মা তারার ফটো ফ্রেম রয়েছে। জয় মা তারা। আর এইখানে একটা বিশাল বড় একটি গাছ রয়েছে। এইখানেও দেখতে পাচ্ছি অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে এবং মা তারার ফটো রয়েছে। যেহেতু এটি একটি সাধন ক্ষেত্র, তার জন্যই এখানে মা তারার ফটো দেখতে পাচ্ছি, তার সাথে সাথে শিবলিঙ্গ, নানান ধরনের দেবদেবীর ফটো এখানে রয়েছে। আর এইটা হচ্ছে এখানকার স্নানের ঘাট। প্রচুর ভক্ত সমাগম ঘটেছে এখানে। 300 বছরের প্রত্যেকটা দিনই, অর্থাৎ 365 দিনই তোমরা এখানে ভক্ত সমাগম দেখতে পাবে। প্রচুর সংখ্যক ভক্তরা এখানে আসেন, এসে স্নান করেন। দেখো একদম মেন রোড সংলগ্ন এই গঙ্গার ঘাট, যেটি কিন্তু রামপ্রসাদের স্নানের ঘাট নামে পরিচিত। এবং দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন, এসে স্নান করেন, কিছুক্ষণ বসেন এবং তার সাথে সাথে রামপ্রসাদের ভিটে এবং আশেপাশে সংলগ্ন যতগুলো দ্রষ্টব্য স্থান রয়েছে সেগুলোও কিন্তু ঘুরে দেখেন। তো বন্ধুরা, আমরা এখন এলাম রামপ্রসাদের স্নানের ঘাটে। আর এই পবিত্র গঙ্গা জল দিলাম আমার মাথায়। কথিত আছে রামপ্রসাদ প্রত্যেক দিন অর্থাৎ নিয়ত এই স্নানের ঘাটে আসতেন এবং স্নান করতেন। তার জন্যই জায়গাটি এত সুন্দর, কিংবা এই ঘাটটি এত প্রসিদ্ধ। এই ঘাট সংলগ্ন একটি কাকুকে দেখতে পেলাম, উনি নৌকো নিয়ে সম্ভবত এখানে পয়সা তুলছেন নাকি। আচ্ছা, যেহেতু গঙ্গা রয়েছে, মা গঙ্গাকে অর্পণ করে অনেকে এখানে খুচরো পয়সা ফেলেন, সেই পয়সাগুলো উনি তুলছেন চুম্বকের মাধ্যমে। আর এখানে দেখাতে পারবো তোমাদের প্রচুর পরিমাণ কিন্তু ভক্ত সমাগম ঘটেছে। আচ্ছা, এখানে কয়েকজন বলছি কোথা থেকে আসা হয়েছে? ওটা ঠিক কোথায়? ওটা হচ্ছে হাবড়ার দিকে। আচ্ছা, এখানে আজকে কি উপলক্ষে আসা হয়েছে এখানে? কীর্তনের জন্য এখানে আসা। আচ্ছা, কীর্তনটা কোথায় হচ্ছে? আমাদের এখানেই, আমাদের ওইখানে হচ্ছে। আচ্ছা, ওইখান থেকে এখানে কি স্নান করে যাওয়া হবে নাকি? যেতে হয়। জল লাগে। আচ্ছা, জলটা লাগে, এখান থেকে জল তুলে নিয়ে যাওয়া হয়, ওইখানে নিয়ে যাওয়া হয়। এটা কি পুরোপুরি পায়ে হেঁটে হবে? পায়ে হেঁটে যেতে হবে? গাড়ি করে? খালি পায়ে। আচ্ছা, আশেপাশে দেখতে পাচ্ছি অনেক মানুষজন এসেছেন, সবাই কি ওখান থেকে এসেছেন নাকি? সবাই না, কিছু কিছু লোক এখানে, আবার কিছু কিছু লোক ওখান থেকে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর প্রায় কি আসা হয় এখানে নাকি প্রথমবার? প্রথমবার অনেকবার এসেছি। দুই জায়গায় কীর্তন হয়, এটা প্রথমবার হয়েছে। আচ্ছা। আর আমার বাড়ি তখন আসা হয়, তখন আসা হয়। মানে এই সময়টা হয়, তাই তো? আচ্ছা, এটা প্রথমবার। আবার কিছুদিন পরেও আসবো। আচ্ছা, আবার গ্রীষ্মকালে আসা হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। মন্দিরে প্রত্যেক দিন ভোগ প্রসাদ বিতরণ করার আগে এখানে আগত ভক্তদের বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়, যেটি মাকে অর্পণ করা হয়। সেই প্রসাদ এখন আমরা গ্রহণ করব। তারপর আমরা যে কুপনটা সংগ্রহ করেছি সেই কুপন দেখিয়ে আমরা এখানকার ভোগ প্রসাদটি নেব। এই যে
ইনি দিচ্ছেন কয়েক বছর ধরে ইনি এই সেবার সাথে যুক্ত। কেমন আছেন? ভালো আছি বাবা। না এই যে আপনাদের আশীর্বাদে আবার এলাম। হ্যাঁ দেখছি তো তাই। নাও এই যে দেন। এখানে আগত ভক্তরা এই প্রসাদটি প্রত্যেক দিন পেয়ে থাকে। তাছাড়া কুপন, যেটি কুপনটা আমরা সংগ্রহ করেছি সেই কুপন দেখেও কিন্তু আমরা আবার প্রসাদ পাবো। আর এখানে দেখতে পাচ্ছি কয়েকজন ভক্ত প্রসাদ নিয়েছেন। কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসছি অনেক দূর থেকে, মাঝে মাঝে আসি। আচ্ছা আচ্ছা খুব ভালো শান্তি, খুব মানে এখানে পুজো দিয়ে অন্য জায়গা থেকে আমার মনে হয় এখানেই বেশি শান্তি। আচ্ছা আচ্ছা, প্রায় আসা হয় মায়ের কাছে। আচ্ছা, দেখছি প্রসাদ গ্রহণ করছে। কেমন লাগছেন? কেমন লাগছে প্রসাদ? খুবই স্বাদ এখানে, মায়ের প্রসাদ তো। হ্যাঁ, প্রসাদ তো প্রসাদই হয়, আলাদা করে কিছু বলার নেই। আপনার কি প্রথমবার নাকি আগেও আসা হয়েছে? আগেও আমি এসেছি, অনেকবার এসেছেন নাকি? মায়ের কাছে এসে পুজো দেওয়া হয়? আচ্ছা আচ্ছা, মাঝে মাঝেই আসি। আচ্ছা আচ্ছা। এখন প্রসাদ গ্রহণ করছেন, কেমন লাগছে প্রসাদ? ভালো করেছে। ভালো, ধন্যবাদ। এই যে বন্ধুরা, এখন বাজে 1:00 আর এখন প্রসাদ বিতরণ করা হচ্ছে। এখানে আগত ভক্তরা এই সময় প্রসাদ পান। এই যে আমরা কুপনটা সংগ্রহ করেছিলাম, 60 টাকা মূল্যে একটা কুপন আমরা সকালবেলা 9টার সময় কেটে নিয়েছিলাম, সেটি দেখি এখন আমরা এখান থেকে প্রসাদ নিচ্ছি। এই যে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই সরার মধ্যে প্রসাদ রয়েছে। আমরা এখন যে ভোগ কক্ষ রয়েছে, যেখানে প্রসাদম হল, যেখানে বসে ভক্তরা প্রসাদ গ্রহণ করে থাকেন, সেই স্থানে গিয়ে এই প্রসাদটা এখন গ্রহণ করব। আচ্ছা বন্ধুরা, আমি এখন চলে এলাম প্রসাদ কক্ষে। আর প্রসাদ কক্ষে 2 ধরনের প্রসাদ আমি পেয়েছি। এটি কিন্তু সর্বসাধারণের জন্য বিতরণ করা হয় প্রত্যেক দিন, সেটাও আমি নিয়েছি। এবং এটি কুপন দেখিয়ে আমি সংগ্রহ করেছি। যে কুপনটা আমরা কেটেছিলাম সেই কুপনের বিনিময়ে এই প্রসাদটা আমি পেয়েছি। এটি সরাতে রয়েছে এবং এটি ছোট একটি পাত্রে রয়েছে, অর্থাৎ কাগজের যে প্লেট, সেই প্লেটে রয়েছে। তো এই প্রসাদ এখন আমি গ্রহণ করছি। জয় মা। অত্যন্ত সুস্বাদু, আলাদা করে কিছু বলার নেই। প্রসাদ প্রসাদই হয়, কিন্তু সত্যি বলতে বেশ ভালো লেগেছে। আশা করি তোমরা যখন আসবে তোমাদেরও এই প্রসাদ বেশ ভালো লাগবে। তো অবশ্যই একবার এসো, মায়ের দর্শন করো, এবং এখানে যে ভোগ প্রসাদটা কিন্তু অবশ্যই তোমরা গ্রহণ করে যেও, বেশ ভালো লাগবে। আচ্ছা, এই সরাতে যে প্রসাদটি দেওয়া হয়েছে তা কী কী রয়েছে একবার দেখিয়ে দিই তোমাদের। এখানে রয়েছে খিচুড়ি ভোগ প্রসাদ, তার সাথে রয়েছে এক ধরনের তরকারি, একটি ভাজা এবং পরমান্ন অর্থাৎ পায়েস রয়েছে। এটি কিন্তু প্রত্যেক দিন থাকে। অর্থাৎ এই যে সরার মধ্যে যে প্রসাদগুলো তোমাদের দেখালাম, তোমরা যখন আসবে অন্য সময় তোমরাও কিন্তু ঠিক এই ধরনেরই প্রসাদ পাবে। তো বন্ধুরা, প্রসাদও গ্রহণ করে নিয়েছি। প্রসাদ নিয়ে আলাদা করে কিছু বলার নেই, খুবই সুস্বাদু ছিল এখানকার প্রসাদ। আর কেমন কি প্রসাদে থাকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং বাইরে আরেকটা জিনিস তোমাদের আমি দেখিয়ে দিই, এই যে ডালা আর্কেড রয়েছে, এখান থেকে তোমরা নানান ধরনের পুজোর যে ডালি সেগুলো পেয়ে যাবে। তাছাড়া এই সামনেই রয়েছে একটি জায়গা যেইখানে সুলভ শৌচালয় রয়েছে, এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে। মন্দিরের ভেতরে চত্বরেও ছিল, আর এইখানেও রয়েছে একটা টয়লেট, এই যে। আর তাছাড়াও এই যে সংলগ্ন যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে হচ্ছে পার্কিং লট। অর্থাৎ কলকাতা থেকে তোমরা যদি নিজস্ব যানবাহন, অর্থাৎ নিজস্ব যদি গাড়ি নিয়ে আসো, 2 চাকা হোক 4 চাকা হোক, তোমরা এইখানে পার্কিং করে রাখতে পারবে এই জায়গাটায়। তো বন্ধুরা, বলতে গেলে সব তথ্য এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি, এবং আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের রামপ্রসাদের ভিডিও দর্শন করিয়েছি, এবং কলকাতা থেকে তোমরা কী করে রামপ্রসাদের ভিডিও অবধি পৌঁছাবে সেগুলোও দেখিয়েছি। আর এই মন্দিরে এলে মন্দির কখন খোলা থাকে, মন্দিরে পুজো দেওয়ার কেমন কি সময়সীমা রয়েছে, আর মন্দিরে যদি এসে তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তো ভোগ প্রসাদে কেমন কি মাধ্যম রয়েছে, এবং ভোগ প্রসাদে কী কী থাকে, প্রত্যেকটা জিনিসই কিন্তু তুলে ধরেছি আজকে এই ভিডিওতে। তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা কেমন কী লাগলো। আর চ্যানেলে যদি নতুন হও কিংবা এই ধরনের কন্টেন্ট যদি দেখতে চাও, চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।